তামান্না কেমন আছো? মিস আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছো তামান্না? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখো, তামান্না একটু খেয়াল করো, কোশ্চেনটা পড়ো তোমা। জনাব শেফা এর 2018 সালের ফেব্রুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেন সমূহ সংঘটিত হয়। ফেব্রুয়ারি 1, মূলধন আনয়ন 50,000 টাকা। ফেব্রুয়ারি 4, ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যানার তৈরি 1,000 টাকা। ফেব্রুয়ারি 6, কাগজ ক্রয় 500 টাকা। ফেব্রুয়ারি 8, বিনিয়োগের সুদ পাওয়া গেল 1,000 টাকা। ফেব্রুয়ারি 10, কর্মচারীদের বেতন পরিশোধ 3,000 টাকা। ফেব্রুয়ারি 12, আলমারি ক্রয় 20,000 টাকা। ফেব্রুয়ারি 20, ক্যাশ বাক্স থেকে টাকা হারিয়ে গেল 1,000 টাকা। ফেব্রুয়ারি 25, বিলের অর্থ পরিশোধ 5,000 টাকা। ফেব্রুয়ারি 30, উপভাড়া 3,000 টাকা। ক, জনাব শেফায়ের ব্যবসায়ের অপরিচালনার আয় নির্ণয় করো। খ, 1, 6, 10, 12 তারিখের লেনদেনগুলো দ্বারা কারণ সহ হিসাবে শ্রেণীবিভাগ করো। গ, 4, 8, 20, 25 তারিখের লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট পক্ষ নির্ণয় করো। ধন্যবাদ মা। অপরিচালন আয় বলতে হচ্ছে যে ব্যবসায় মূল মানে পরিচালনা করতে গিয়ে যে আয়গুলো হয় সেইগুলো হচ্ছে পরিচালনা আয়, আর অপরিচালনা আয় হচ্ছে ব্যবসার মূল উদ্দেশ্য এটা না। যেরকম ধরো কোনো দোকান ভাড়া নিয়েছো ব্যবসার প্রয়োজনে, পুরোটা লাগছে না, অর্ধেকটা ভাড়া দিয়েছো, তখন কি হয়ে যাবে? ওইটা উপভাড়া, সেখান থেকে তুমি যে আয়টা পাবা এটা হচ্ছে অপরিচালন আয়। তারপর ধরো কোনো মানে মুনাফার কোনো অংশ তুমি বিনিয়োগ করেছো, অন্য কোনো শেয়ার কিনেছো কিংবা অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করেছো, সেই বিনিয়োগ থেকে বা ব্যাংকে রেখেছো, সেই বিনিয়োগ থেকে যে সুদটা পাবা সেটা হচ্ছে তোমার অপরিচালন আয়। কারণ তোমার ব্যবসাটা এরকম না যে কোথাও বিনিয়োগ করবে সেখান থেকে যা সুদ পাবে সেটা আয়, এরকম না। যদি এরকম কোনো আয় হয় সেটাকে আমরা অপরিচালন আয় ধরবো। যেরকম দেখো এই প্রতিষ্ঠানটা কি কাগজ ক্রয়, ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যানার তৈরি, এরকম বেশ কিছু লেনদেন এখানে দেওয়া আছে। এখানে দেখো তাহলে অপরিচালন আয় নির্ণয় করো। তাহলে বলো তো এখানে অপরিচালন আয় কোনগুলো হবে? আমাদের কোন লেনদেনগুলো আসবে? দেখো, বিনিয়োগের সুদ পাওয়া গেল, এটা হচ্ছে আমাদের অপরিচালন আয়। তারপর দেখো এখানে 30 তারিখে উপভাড়া 3,000 টাকা, এটিও আমাদের অপরিচালন আয়। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এখন বলো তো 1 তারিখে ডেবিট ক্রেডিট কি হবে? হিসাবে আগে খ নাম্বার, হিসাবের শ্রেণী বিভাগ। বলো তো 1 তারিখে মূলধন আনয়ন 50,000 টাকা। দুইটি পক্ষ আগে বের করো। মূলধন আনয়ন 50,000 টাকা কি হবে বলো তো? নগদান টু মূলধন। হ্যাঁ, নগদান হিসাব, মূলধন আসসালামু হিসাব। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নগদান হিসাব, মূলধন হিসাব। তাহলে হিসাবের শ্রেণী কি হবে? নগদান কি কি কোন ধরনের শ্রেণীর হিসাব, আর মূলধন কোন শ্রেণীর হিসাব? নগদান কি আমাদের সম্পদ হিসাব, সম্পদ। আর মূলধন কি হবে? মালিকানা সত্ত্ব। হ্যাঁ, ভেরি গুড, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হিসাব। আচ্ছা, এখন দেখো 6 তারিখ কাগজ ক্রয় 500 টাকা, কি হবে বলো তো? মণিহারি ক্রয় টু নগদ। কাগজ ক্রয় তো ক্রয় হবে না, কাগজ ক্রয় কি হবে? মণিহারি না? মণিহারি হিসাব তোমরা অধ্যায় 5-এ মানে কোন লেনদেনের ফলে কোন হিসাব হবে অধ্যায় 5টা ভালো করে পড়বে। কাগজ ক্রয় হচ্ছে তোমার মণিহারি হিসাব। তাহলে মণিহারি হিসাব আর কি হবে? আরেকটা পক্ষ কি? মালিকানা সত্ত্ব। নগদান হিসাব। মূলধন হিসাব। কাগজ ক্রয় করা হয়েছে, তাহলে মণিহারি হিসাব, নগদান হিসাব। এখন শ্রেণীটা কি হবে বলো তো? হিসাবের শ্রেণী মণিহারি কি হিসাব হবে? কোন শ্রেণীর হিসাব? সম্পদ। ব্যয়। মণিহারিটা কি হবে? ব্যয় হিসাব। আর হচ্ছে নগদান হবে সম্পদ হিসাব। 10 তারিখ কর্মচারীদের বেতন পরিশোধ 3,000 টাকা, কি হবে বলো? বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব আর নগদান হিসাব। এখানে আমরা ডেবিট ক্রেডিট করব না, এখানে শুধু হিসাবটা পক্ষটা চিহ্নিত করব আর কোন শ্রেণীর হিসাব। তাহলে বেতন আর নগদান কোন শ্রেণীর হিসাব হবে? বেতন হচ্ছে ব্যয় আর নগদান হচ্ছে সম্পদ। ভেরি গুড।
তারপর 12 তারিখ আলমারি ক্রয় 20,000 টাকা, কি হবে? আসবাবপত্র ক্রয়ে আর নগদান হিসাব। হ্যাঁ, আসবাবপত্র হিসাব লিখবো, ক্রয় লিখবো না। আসবাবপত্র হিসাব আর হচ্ছে কি নগদের হিসাব। ভেরি গুড। এখন বলো তাহলে হিসাবের শ্রেণী কি হবে? সম্পদ, দুইটাই সম্পদ। আচ্ছা, এক্সিলেন্ট। এখন দেখো 4, 8, 20, 25 তারিখে লেনদেনগুলো ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করো। এখন হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করব। তাহলে 4 তারিখে ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যানার তৈরি 1,000 টাকা, কি হবে ডেবিট ক্রেডিট? ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যানার তৈরি 1,000 এটা টাকা। তো ব্যবসার সাথে সম্পর্কিত না। কেন মা? আমি নতুন ব্যবসা করেছি, ব্যানার লাগাবো, তাহলে মালিকের তার ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যানার তৈরি করেছে এত টাকা, ব্যবসার জন্যই। কি হবে বলো তো, একটু চিন্তা করে বলো। আমরা বিজ্ঞাপন সম্পর্কে কিন্তু অনেক কিছু পড়েছি। লিফলেট লিফলেট প্রচার করতে পারবে, দেয়ালে এঁকে করতে পারবে, টিভিতে বিজ্ঞাপন দিতে পারবে, রেডিওতে বিজ্ঞাপন দিতে পারবে, খবরের কাগজে, এরকম বিজ্ঞাপনের অনেক অপশন। সেখানে কিন্তু ব্যানার তৈরি একটি অপশন বিজ্ঞাপনের। আমি যে প্রতিষ্ঠানটা খুলেছি সেখানে বড় করে ব্যানার তৈরি করেছি। দেখো না আমাদের স্কুলগুলোতে বড় করে ব্যানার তৈরি করা হয়, করে লাগানো হয় না? লাগানো হয়। কিংবা শুধু আমাদের স্কুল না, অন্য কোনো প্রতিষ্ঠানেও যে ভর্তি চলিতেছে এরকম করে ব্যানার থাকে না? জি মিস। ওইটাই হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। তাহলে এখন বলো, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ হবে ব্যক্তিগত অর্থ দ্বারা, মালিক তার ব্যক্তিগত অর্থ দিয়ে করেছে। মূলধন হিসাব। রাইট, মূলধন হিসাব। মালিক যখন ব্যক্তিগত অর্থ দিয়ে কিছু করবে তখন হবে সেটা মূলধন হিসাব। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন 8 তারিখে বলো বিনিয়োগের সুদ পাওয়া গেলে 1,000 টাকা, কি হবে? নগদান হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট। ভেরি গুড। নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। 20 তারিখ ক্যাশ বাক্স থেকে টাকা হারিয়ে গেল 1,000 টাকা, কে বলতে পারবে? মিস, এটা কি টাকা হারিয়ে গেল লিখবো? হ্যাঁ, ক্যাশ বাক্স থেকে টাকা হারিয়ে গেছে, তার হিসাবের নাম কি হবে? বিবিধ ক্ষতি, কি হবে? বিবিধ ক্ষতি। হ্যাঁ, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর দেখো 25 তারিখ বিলের অর্থ পরিশোধ 5,000 টাকা, কি হবে বলো? তোমরা ফিনান্সে পড়েছো, একটু মনে করে দেখো অধ্যায় 2 এ। বিনিময় বিলের মাধ্যমে কি হয়? লেনদেন হয়ে থাকে। বিনিময় বিলটা দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রাপ্য বিল আর একটি হচ্ছে প্রদেয় বিল। ধারে পণ্য বিক্রয় করলে, ধারে বলতে হচ্ছে 3 মাস মেয়াদি এরকম সময় থাকে, একটা বিলের মাধ্যমে কি করা হয়? পণ্য বিক্রয় করা হয়। 3 মাস পরে ওই টাকা পরিশোধ পাওয়া যায়। আবার বাকিতে না, ওই বিলের মাধ্যমেই 2 মাস, 1 মাস, 3 মাস মেয়াদি বিল থাকে। সেই বিলের মাধ্যমে পণ্য বিক্রয় ক্রয় করা হয়। আবার ধরো 1 মাস, 2 মাস, 3 মাস মেয়াদি ওই সময় হয়ে গেলে তখন ওই টাকা কি করা হয়? পরিশোধ করা হয়। তাহলে এখানে হচ্ছে বিলের অর্থ পরিশোধ এত টাকা। তাহলে কি হবে? বিলের অর্থ পরিশোধ। এখানে তাহলে কি বিল হবে? এটা অর্থ পরিশোধ করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে প্রদেয় বিল। বিক্রয় হলে প্রাপ্য বিল, ক্রয় হলে কি হয়? প্রদেয় বিল। তাহলে বিলের অর্থ পরিশোধ করতে গিয়ে নগদ অর্থ চলে গেছে, তাহলে নগদান হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট। আর প্রদেয় বিল হিসাব কি হয়ে যাবে? ডেবিট। আচ্ছা, ঠিক আছে, তুমি একটু খেয়াল করো আমাদের এটার সমাধান। দেখো, জনাব শেফা এর ব্যবসায় অপরিচালন আয়ের পরিমাণ নির্ণয়। বিনিয়োগের সুদ প্রাপ্তি হচ্ছে আমাদের 1,000 টাকা, উপভাড়া হচ্ছে 3,000 টাকা। এই হচ্ছে 4,000 টাকা আমাদের অপরিচালন আয়ের পরিমাণ। তারপর দেখো 1, 6, 10 ও 12 তারিখের লেনদেনগুলো দ্বারা কারণ সহ হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয়। আমরা জানলাম নগদান কারণ সহ। দেখো কারণ সহ বলতে হবে, তাহলে নগদান হিসাব, সম্পদ হিসাব, মূলধন হিসাব কি? মালিকানা সত্ত্ব হিসাব।
কারণ কি এটা হচ্ছে সম্পদ বৃদ্ধি আর এখানে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মনিহারি হিসাব হচ্ছে ব্যয় হিসাব, নগদান হিসাব, সম্পদ হিসাব। ব্যয় বৃদ্ধি পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। বেতন হিসাব, নগদান হিসাব, ব্যয় হিসাব, সম্পদ হিসাব, ব্যয় বৃদ্ধি পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। আশাপত্র হিসাব, নগদান হিসাব, দুইটি সম্পদ হিসাব বলেছ, একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্য একটি সম্পদ কি হয়েছে, হ্রাস পেয়েছে। তারপরে এখানে দেখো 4, 8, 20 ও 25 তারিখের লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট পক্ষ নির্ণয়। আমাদের ছকগুলো খেয়াল করবে। তারিখ, সংশ্লিষ্ট হিসাব বা পক্ষ, ডেবিট, ক্রেডিট, টাকা। এখানে আমরা কি বিজ্ঞাপন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, আমাদের টাকার পরিমাণ 1000, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 1000, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 1000, প্রদেয় বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 5000। কার কোনো এই অঙ্কে কার কোনো আর প্রশ্ন আছে? নো মিস। আচ্ছা, ধন্যবাদ। এখন দেখো সিলেট বোর্ডের 2019 সালের অঙ্কটা। রায়তা পড়ো। 2018 সালের জানুয়ারি মাসে রাহা ট্রেডার্সের সংগঠিত কতিপয় ঘটনা নিম্নরূপ। 1 তারিখ, নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। 2 তারিখ, ধারে পণ্য ক্রয় 20,000 টাকা। 3 তারিখ, মালিকের ব্যক্তিগত তহবিল হতে 2,000 টাকা হারিয়ে গেল। 4 তারিখ, ধারে বিক্রয় 15,000 টাকা। 5 তারিখ, 10,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। 6 তারিখ, ধারে ক্রয়কৃত 5,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। ক, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করো। খ, সমীকরণ পদ্ধতিতে লেনদেনের কারণ ব্যাখ্যা করো। গ, বিবরণী ছকে ব্যবসায়িক লেনদেনের দ্বারা প্রমাণ করো A = L + E। ধন্যবাদ। তাহলে এখানে রাকা রাকা ক্লাস, রাকা শুনতে পাচ্ছ? তামান্না শুনতে জি পাচ্ছ? মিস। হ্যাঁ মা বলো। এখানে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করো। বলো তো এখানে কোনগুলো ব্যবসায়িক লেনদেন না? মিস 5 তারিখেরটা। আচ্ছা, 10,000 10,000 টাকা টাকা মূল্যের মূল্যের আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কেন লেনদেন না মা বলতে পারবে? কারণ মিস এখনো তো আসবাবপত্র ক্রয় করা হয়নি। হয়নি। কারবার থেকে কোনো অর্থের পরিবর্তন, টাকার পরিবর্তন হয়নি অর্থের। কোনো অর্থের পরিবর্তন হয়নি। এজন্য এটি লেনদেন নয়। আচ্ছা, ধন্যবাদ। তারপর আর কিছু আছে দেখো তো। রায়তা বলতে পারবে আর কিছু আছে? মালিকের ব্যক্তিগত তহবিল হতে 2,000 টাকা হারিয়ে গেল। হ্যাঁ, ধন্যবাদ। তার মানে খেয়াল করো, মালিকের ব্যক্তিগত তহবিল হতে 2,000 টাকা হারিয়ে গেল। মালিকের টাকা হারিয়েছে, এখানে কিন্তু ব্যবসায় কোনো প্রভাব পড়েনি। এজন্য এটি কি লেনদেন নয়। আমরা ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করব। তাহলে আমাদের ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা হচ্ছে 3 তারিখে একটি, আর হচ্ছে 5 তারিখের। সমীকরণ পদ্ধতিতে লেনদেনের কারণ ব্যাখ্যা করো। এখানে কি দেখো, নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, ধারে পণ্য ক্রয় করা হলো। একটু খেয়াল করে, আমরা আর প্রশ্নে আসবো না, আমি যখন সমাধানে যাব। 3 তারিখেরটি আসবে না, এটা লেনদেন নয়। যেগুলো লেনদেন সেগুলো আমরা ব্যাখ্যা করব। ধারে বিক্রয় দেখো 15,000 টাকা, 5 তারিখেরটা আসবে না। 6 তারিখে ধারে ক্রয় কিন্তু 5,000 টাকা পণ্য ফেরত দেওয়া হলো। দেখো, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ নির্ণয়। আমরা জেনেছি একটু আগে যে 1 তারিখে এবং 5 তারিখের লেনদেনটি ব্যবসায়িক লেনদেন নয়। মালিকের ব্যক্তিগত তহবিল হতে হারিয়ে গেল 2,000 টাকা, আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো 10,000 টাকা। এই হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ 12,000 টাকা। তারপর দেখো খ প্রশ্ন, সমীকরণ পদ্ধতিতে লেনদেনের কারণ সহ ব্যাখ্যা নিম্নরূপ। আমাদের ছকটা খেয়াল করো, তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। আমাদের সমীকরণটা কি আমরা জানি, = L + E। সম্পদ = দায় যোগ মালিকানা সত্ত্ব।
আমাদের 1 তারিখে লেনদেন, জানুয়ারি 1 তারিখে লেনদেন ছিল, মূলধন নিয়ে আসছে কারবারে। তাহলে দেখো ব্যাখ্যাটা কি হবে? নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে, এটা কি সম্পদ, এবং মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে। এটুকু কার কোনো সমস্যা আছে? নো মিস। জানুয়ারি দেখো 2 তারিখে লেনদেন, ধারে পণ্য ক্রয় করার ফলে কি ঘটেছে? ধারে পণ্য ক্রয় করার ফলে মালিকানা সত্ত্ব ই হ্রাস পেয়েছে। ই হ্রাস কেন পেয়েছে বলতে পারবে কেউ? ধারে পণ্য ক্রয় করা হয়েছে, পক্ষটাকে দেখো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ই কেন হ্রাস পেয়েছে? কারণ হচ্ছে পাওনাদার একটা ব্যয়। ক্রয়, ক্রয়টা কি? ব্যয়। ক্রয়টা কি? ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্রয়ের ফলে কি পেয়েছে? রাইটা? বুঝতে পেরেছো? ক্রয়ের ফলে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর যখন ব্যয় বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। ক্লিয়ার? একটু রেসপন্স করলে আমি পরের ইয়েতে যেতে পারি। ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমে যায়। ক্লিয়ার? জি মিস। আর আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কি হয়? বৃদ্ধি পায়। হ্যাঁ, ভেরি গুড। যখন আয় বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে। আর যখন ব্যয় বৃদ্ধি হবে তখন মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। যেহেতু ক্রয় করা হয়েছে, এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য মালিকানা সত্ত্ব কমে গেছে। আর ধারে পণ্য ক্রয়ের ফলে কি হয়েছে? দায়, দায় বৃদ্ধি পেয়েছে। কারণ এই টাকাটা কি করতে হবে? আমাদের পরিশোধ করতে হবে। এই জন্য এল কি হয়েছে? এখানে বৃদ্ধি পেয়েছে। 4 তারিখে হয়েছে ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় হলে কি হয়? আমরা একটু আগে ডেবিট ক্রেডিটটা যদি পক্ষ করি তাহলে কি হচ্ছে? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ধারে পণ্য বিক্রয় করার ফলে দেনাদার কি? সম্পদ এ বৃদ্ধি পেয়ে গেছে, এবং আয় হয়েছে যেহেতু মালিকানা সত্ত্ব কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তারপর ক্রয় করা হয়েছিল যে ধারে, সেই ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কি হচ্ছিল? যখন ক্রয় করা হয়েছিল তখন ব্যয় বৃদ্ধি পেয়েছিল, আর যখন ক্রয় ফেরত দেওয়া হবে তখন কি হয়ে যাবে? ব্যয়টা হ্রাস পাবে। ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এই জন্য কি হয়েছে? ই বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে কি? পাওনাদারের পরিমাণও কমে যাবে, যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হচ্ছে। এই জন্য দেখো এল হ্রাস পেয়েছে। অর্থাৎ ক্রয় করার সময় যা হবে, পণ্য ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় তার অপোজিট হবে। ক্লিয়ার? জি মিস। এখন দেখো আমাদের প্রশ্নে কি বলেছে? বিবরণী ছকে ব্যবসায়িক লেনদেন দ্বারা প্রমাণ করো A equal to L plus E। দেখো বিবরণী ছকে ব্যবসায়িক লেনদেন দ্বারা প্রমাণ A equal to L plus E। আমরা ছকটা খেয়াল করবো, আমাদের পাঠ্য বইয়ে যে ছকটি দেওয়া আছে আমরা সেটি অনুসরণ করব। দেখো তারিখ, উদ্বৃত্ত, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, মন্তব্য। এখানে সম্পদ হিসাবে আমাদের আসছে নগদ প্রাপ্য। প্রাপ্য মানে কি? দেনাদার। প্রাপ্য মানে কি? বুঝতে পেরেছো? প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার হিসাব। আর প্রদেয় মানে কি হবে আমাদের? পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব। দেখো জানুয়ারি 1 তারিখে আমাদের নগদ নিয়ে আসছে 50,000 টাকা মূলধন হিসাবে, তাহলে নগদ বেড়ে গেছে, মালিকানা সত্ত্বের পরিমাণও বেড়ে গেছে। আমরা মন্তব্য লিখবো কি? মূলধন আনায়ন। উদ্বৃত্ত তারপর আমরা লিখবো 50,000 টাকা 50,000 টাকায়। জানুয়ারি 2 তারিখে হয়েছে আমাদের ক্রয় করা হয়েছে ধারে। ধারে পণ্য ক্রয় করলে কি হয়েছে? এখানে দেখো প্রদেয় পাওনাদারের ঘরে 20,000 টাকা, আর যেহেতু ক্রয় খরচ মালিকানা সত্ত্ব আমরা একটু আগে আলোচনা করেছি কমে যাবে, মাইনাস হচ্ছে 20,000 টাকা। আমাদের উদ্বৃত্ত 50,000 টাকা নগদে, প্রদেয় হিসাবে হচ্ছে 20,000, আর মালিকানা সত্ত্বে হচ্ছে 30,000। তারপর জানুয়ারি 15 তারিখে আমরা পেয়েছি বিক্রয়, ধারে পণ্য বিক্রয় করা হয়েছে, ধারে পণ্য বিক্রয়ের দেনাদার হিসাব হয়েছে
তাহলে দেনাদার এখানে দেখো 15,000 টাকা, যেহেতু আয় হয়েছে আমরা জানি মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে 15,000 টাকা। এখন দেখো উদ্বৃত্ত হচ্ছে 50,000 নগদে, দেনাদারে 15,000, পাওনাদার অর্থাৎ প্রদেয় হিসাবে 20,000, আর এখানে মালিকানা সত্ত্ব হচ্ছে 30,000 আর 15,000 যোগ হয়ে হচ্ছে 45,000। লাস্টে ছিল আমাদের ওয়ালাইকুম আসসালাম। লাস্টে লেনদেনটি ছিল আমাদের ধারে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হচ্ছে। ফেরত দেওয়াতে কি হলো, দায় পরিমাণ কমে গেল 5,000 টাকা। পাশাপাশি আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে 5,000 টাকা, যেহেতু ব্যয় হ্রাস পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, আর ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে। এখানে ব্যয় হ্রাস পেয়েছে, এই জন্য 5,000 টাকা কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে আমাদের উদ্বৃত্ত নগদে 50,000 আর প্রাপ্য হিসাবে 15,000। এখানে প্রদেয় হিসাবে হচ্ছে 15,000, 20,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করেছি 15,000, আর 45,000 টাকার সাথে 5,000 টাকা প্লাস হয়ে হয়েছে 50,000। এখন দেখো দায় যোগ মালিকানা সত্ত্ব হয়েছে যোগ করে 65,000, আর এখানে সম্পদ হচ্ছে 65,000। তার মানে A = L + E। আমাদের হিসাব সমীকরণ কি হলো, মিলে গেল দুই পাশ। তার মানে আমাদের অঙ্কটি হয়েছে। কার কোনো প্রশ্ন আছে? নো মিস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা চলো তাহলে পরের অঙ্কে যাই। আমি আজকে আসলে অঙ্কগুলো করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। জানি না, আমাদের সিলেবাস অনুযায়ী নেক্সট সপ্তাহ থেকে বন্ধ হওয়ার কথা। যদি বন্ধ না হয় আমরা অ্যাজ ইউজুয়াল ক্লাস করব, আর যদি বন্ধ হয় আমি তোমাদেরকে কিছু কাজ দিয়ে দিব, এই বন্ধে এই কাজগুলো করবে। বুঝতে পেরেছ? মেয়েরা, জি মিস। আমাদের সিলেবাসে দেওয়া আছে যেটা, যে নেক্সট সপ্তাহ থেকে বন্ধ হওয়ার কথা, তাই না? এরকম এখন যদি প্রতিষ্ঠান বন্ধ দেয় তো বন্ধ, আর যদি দেখা যায় যে না আরো কিছুদিন ক্লাস হবে, এরকম যদি হয় তাহলে তো ক্লাস হবে অ্যাজ ইউজুয়াল। আর বন্ধের সময় তোমাদের কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা প্রতিদিন একটা করে অঙ্ক করবে, করে আমার ওই মেসেঞ্জার আইডিতে পাঠিয়ে দিবে। আর যে কোনো সময় অঙ্ক নিয়ে যে কোনো সমস্যা হলে ওইখানে আমাকে নক করবে, আমি তারপর অ্যান্সার দিব। তোমরা একটু আগে এই প্রশ্নটা পড়ো, তারপরে আমরা বাড়ি কাজে যাচ্ছি। এটা পড়ো হচ্ছে সুমাইয়া। সুমাইয়া শুনতে পাচ্ছ? জি মিস। পড়ো। জনাব সোহেল একজন ব্যবসায়ী। 2018 সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ের নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বর 1, জনাব সোহেল 50,000 টাকা ব্যবসায় আনয়ন করেন। ডিসেম্বর 5, ব্যাংক হতে ঋণ গ্রহণ 45,000 টাকা। ডিসেম্বর 10, ব্যক্তিগত তহবিল থেকে ছেলে স্কুলের বেতন প্রদান 4,000 টাকা। ডিসেম্বর 15, আসবাবপত্র ক্রয় করা হলো 25,000 টাকা। ডিসেম্বর 20, মিস্টার আহমেদের নিকট পণ্য বিক্রয় 35,000 টাকা, ব্যবসায়িক বার্তা 5,000 টাকা। 5%। 5%। হ্যাঁ বলো মা। ডিসেম্বর 25, 15,000 টাকার পণ্য ক্রয় ফরমাশ প্রদান করা হলো। ডিসেম্বর 30, কর্মচারী হাবিবকে 4,000 টাকা বেতন প্রদান করা হলো। ক, উপযুক্ত তথ্যে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। খ, উপযুক্ত তথ্যে ডিসেম্বর 20 তারিখে লেনদেনের ভিত্তিতে একটি চালান প্রস্তুত করো। গ, উদ্দীপকের চালান সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অন্যান্য লেনদেনগুলোর হিসাব সমীকরণের উপাদানসমূহ উপর প্রভাব দেখাও। আচ্ছা, ধন্যবাদ। এখন কে বলতে পারবে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো? এখানে কোনগুলো লেনদেন নয়? লেনদেন নয় বলতে এখানে কোনগুলো ব্যবসায়িক লেনদেন নয়? তোমাদের মধ্যে কে বলতে পারবে? ব্যক্তিগত 10 ও 25 তারিখে। আচ্ছা, ধন্যবাদ। 10 আর 25 তারিখে দেখো, ব্যক্তিগত তহবিলিতে ছেলে স্কুলে বেতন প্রদান 4,000 টাকা, আর 20 তারিখে হচ্ছে 25 তারিখে হচ্ছে 15,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান। তাহলে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ নির্ণয়। আমাদের 10 তারিখে হচ্ছে ব্যক্তিগত তহবিল হতে ছেলে স্কুলের বেতন প্রদান 4,000 টাকা। ডিসেম্বর 25 তারিখ পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান 15,000 টাকা, এই হচ্ছে 19,000 টাকা। আমাদের উত্তর হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ হবে কত? 19,000 টাকা। তারপর দেখো
খ প্রশ্নে কি বলছে? চালান। একটি চালান প্রস্তুত করতে বলা হয়েছে। দেখো এখানে উপরিউক্ত তথ্যের ডিসেম্বরের 20 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি চালান প্রস্তুত করো। দেখো 20 তারিখে মিস্টার আহমেদের নিকট পণ্য বিক্রয় 35,000 টাকা, ব্যবসায়িক বার্তা হচ্ছে 5%। প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে ব্যক্তি তার জনাব সোহেল। চালান নম্বর দেওয়া নেই আমাদের। ক্রেতার নাম দেওয়া আছে মিস্টার আহমেদ। ঠিকানা দেওয়া নেই। আমরা যা দেওয়া না থাকবে আমরা ডট ডট দিব, কিন্তু পুরো নিয়মটা আমরা ঠিক রাখবো। 20 ডিসেম্বর 2018। ক্রমিক নং, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা। পণ্য বিক্রি কত টাকা? 35,000 টাকা। কারবারি বার্তা দেখো 5% মাইনাস করব। 35,000 টাকার উপর 5%, অর্থাৎ লিখিত মূল্য থেকে আমরা এই কারবারি বার্তা মাইনাস করব। 35,000 টাকার 5% দেখো আসে কত? 1,750 টাকা। মাইনাস করলে কত? 33,250 টাকা। টাকা কথায় লিখবো 33,250 টাকা মাত্র। বিক্রয় শর্ত, এখানে কোনো বিক্রয় শর্ত দেওয়া নেই, আমরা ডট ডট দিয়ে দিব। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি কি সংশোধনযোগ্য। আর এখানে কি থাকবে? বিক্রেতার স্বাক্ষর। আমরা চালান কেন প্রস্তুত করি কেউ বলতে পারবে? মিস ক্রয় বিক্রয় একটা হ্যাঁ, ক্রয় বিক্রয় লেনদেনের জন্য আমরা কি করি? সাধারণত চালান প্রস্তুত করি। চালানে যদি থাকতো, বীমা থাকতো যদি এখানে, তাহলে আনুষঙ্গিক যদি কোনো খরচ থাকতো সেগুলো কি হতো? আবার যোগ হতো। প্যাকিং খরচ, বীমা খরচ, এগুলো যদি থাকতো তখন এগুলো যোগ হতো। এখানে নেই, এই জন্য এগুলো আসলো না। এখন দেখো আমাদের বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। দেখো এখানে কি হয়েছে? জনাব সোহেল 50,000 টাকা মূলধন ব্যবসায় আনয়ন করেছে। আমাদের কি হবে? নগদের ঘরে 50,000 টাকা বেড়ে যাবে, মূলধন মালিকানা সত্ত্বে 50,000 টাকা বেড়ে যাবে। ব্যাংক হতে ঋণ গ্রহণ 45,000 টাকা। আমি এখন আলোচনা করছি, পরে আমরা অঙ্কটা করব, তোমরা ছকটা করে ফেলো, আর বারবার প্রশ্নে আসবো না। ব্যাংক হতে ঋণ গ্রহণ দেখো নগদান হিসাব, ব্যাংক ঋণ হিসাব, তার মানে নগদে 45,000 টাকা বেড়ে যাবে, আর দায়ের দিকে ব্যাংক ঋণ হিসাব নামে 45,000 টাকা বৃদ্ধি পাবে। 10 তারিখ এটা লেনদেন নয়, এটা আসছে না। আশাপত্র ক্রয় 25,000 টাকা, তার মানে সম্পদের দিকে আসবাবপত্র হিসাব নামে 25,000 টাকা আসবে। ক্রয় করাতে নগদ টাকা কমে যাবে, তখন নগদেরও 25,000 টাকা কি হবে? আমাদের মাইনাস হবে। তার মানে এটির ফলে একদিকে সম্পদ বৃদ্ধি পাবে, আরেকদিকে সম্পদ হ্রাস পাবে। 20 তারিখে লেনদেন ছাড়া করতে বলেছে, তার মানে 20 তারিখের লেনদেনটা আমরা আনবো না। 25 তারিখে এটি লেনদেন নয়। 30 তারিখেটা আসবে আমাদের 4,000 টাকা বেতন প্রদান, তাহলে নগদ টাকা কমে যাবে 4,000 টাকা, আর যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্ত্ব কমে যাবে 4,000 টাকা। এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের উপর প্রভাব পড়বে। তাহলে আসো আমরা এখন অঙ্কটি করি। ডিসেম্বরের 1 তারিখ নগদ কত টাকা আসবে? 50,000 টাকা। ঠিক পাশাপাশি কি হবে? মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে 50,000 টাকা। আমরা মন্তব্য লিখবো মূলধন আনয়ন। মূলধন আনয়ন। উদ্বৃত্ত আমাদের 50,000 টাকা নগদে, আর মালিকানা সত্ত্ব হবে 50,000 টাকা। তারপর আমাদের 5 তারিখে হচ্ছে ব্যাংক ঋণ 45,000 টাকা নেওয়া হয়েছে। আমরা বলেছি ব্যাংক ঋণ করাতে নগদ টাকা কারবারে চলে আসবে 45,000 টাকা। পাশাপাশি দায় হিসাবে আসবে ব্যাংক ঋণের 45,000 টাকা, দায় বৃদ্ধি পেয়েছে। আমাদের উদ্বৃত্ত হচ্ছে নগদে 95,000 টাকা, দায় ব্যাংক ঋণ হিসাবে আসবে উদ্বৃত্ত 45,000, মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের 50,000। তারপর 15 তারিখে আমাদের লেনদেন হয়েছে 25,000 টাকা আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করাতে আমাদের নগদ টাকা কমে গেছে 25,000 টাকা। আবার আসবাবপত্রের সম্পদ বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা। এখানে কি আমাদের হিসাব সমীকরণে একদিকে এ হ্রাস পেয়েছে, অন্যদিকে এ বৃদ্ধি পেয়েছে। অন্যান্য লেনদেনে দেখো কোনো প্রভাব পড়েনি। আমাদের উদ্বৃত্ত হবে নগদে 95,000 টাকা থেকে 25,000 টাকা মাইনাস করলে 70,000 টাকা,
আশাপত্র হচ্ছে আমাদের 25,000 টাকা। দায় হচ্ছে আমাদের ব্যাংক ঋণ 45,000 টাকা উদ্বৃত্ত। মালিকানা সত্ত্ব হচ্ছে 50,000 টাকা। আমাদের 30 তারিখে বলছে বেতন প্রদান করা হয়েছে 4,000 টাকা। বেতন প্রদান করতে আমাদের নগদ টাকার পরিমাণ কমে গেছে 4,000 টাকা। পাশাপাশি আমাদের ব্যয় বৃদ্ধি পাওয়াতে মালিকানা সত্ত্বের পরিমাণও কমে গেছে 4,000 টাকা। এখানে আমরা লিখব বেতন, মন্তব্য করে বেতন খরচ। এখন উদ্বৃত্ত আমাদের কত? 70,000 থেকে 4,000 টাকা মাইনাস করলে হচ্ছে 66,000 টাকা। আশাপত্র হচ্ছে আমাদের 25,000 টাকা। ব্যাংক ঋণের উদ্বৃত্ত হচ্ছে 45,000 টাকা। মালিকানা সত্ত্বের পরিমাণ 4,000 টাকা মাইনাস করতে হবে কত? 46,000 টাকা। এই হচ্ছে আমাদের মোট কত? 91,000 টাকা। কার কোনো প্রশ্ন থাকলে বলো। এটুকুতে কার কোনো প্রশ্ন আছে? নো মিস। বুঝতে পেরেছো তাহলে হিসাব সমীকরণের লেনদেনগুলোর উপর কিভাবে প্রভাব পড়েছে? জি মিস। আচ্ছা, তোমাদের গত ক্লাসে যে অঙ্কটা ছিল একজনই শুধু আমাকে পাঠিয়েছিলে, আর কেউ পাঠাওনি। আমি তোমাদের কাছে অনুরোধ করছি প্রতিদিন ক্লাসে মানে প্রতি সপ্তাহে তোমাদের সাথে আমার একটি করে ক্লাস, যা ক্লাসে যা আলোচনা হয় যদি তোমরা একটু অঙ্কগুলো করো, করে একটু পাঠিয়ে দাও, তাহলে আমি অন্তত বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো করছো। এবং এটা করলে কি হয়ে যাবে, তোমাদের নিজেদেরই সুবিধা, নোট হয়ে যাবে, খাতাটা নোট হয়ে যাবে, নোট খাতা হয়ে যাবে একদিকে। আর দেখো আমরা এখন রিভিশন ক্লাস করছি, বোর্ড কোশ্চেন গুলো আলোচনা করছি। আমরা এখন নিজেরা বুঝতে পারছি যে আমরা পাঠ্য বই যে কমপ্লিট করলাম, এখন বোর্ডের কোশ্চেন গুলো করলে আমরা করতে পারি কিনা। ঠিক আছে, যেহেতু এখন আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করছি, তাহলে প্লিজ একটু গুরুত্ব দাও ক্লাসগুলো মা। আর আরেকটা কথা বলছি যে তোমরা যে যে কয়েকজন স্টুডেন্ট, তার মধ্যে হাতে গোনা যে কয়েকজন স্টুডেন্ট প্রতিদিন ক্লাস করো, আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ। এটা হচ্ছে তোমরা এত কষ্ট করে যারা ক্লাস করছে না, তোমরা কষ্ট করে ক্লাসগুলো করছো, এটার জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, ক্লাস করছে একটু নিয়ম করে যদি ক্লাসগুলো করো তোমাদের জন্য ভালো হবে। প্রতিদিনের ক্লাসগুলো যদি করে ফেলো খাতায়, তাহলে নোট খাতা হয়ে যাবে। একদিকে তোমাদের পাঠ্য বইগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটাও নোট হয়ে যাচ্ছে, আর এখন বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করা হচ্ছে, সেটাও নোট হয়ে যাবে। তোমরা ক্লাস করছো ঠিক আছে, একটু আন্তরিকতার সাথে একটু কাজগুলো করো। এটা টিচাররা তো সবসময় উপদেশ দেয়, আমি তোমাদেরকে অনুরোধ করছি, করবে তো? জি মিস, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনটা পড়ো, বরিশাল বোর্ডের রায়টা পড়ো। মিস্টার তুহিন একজন খুচরা ব্যবসায়ী। 2018 সালের জুলাই মাসে তার প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেন নিম্নরূপ: জুলাই 1, নগদে পণ্য বিক্রয়ে 87,000 টাকা। 5, কালামের নিকট হতে পণ্য ক্রয় 55,000 টাকা। 10, ব্যাংকে জমা দেওয়া হলো 65,000 টাকা। 20, কর্মচারীদের বেতনে 10,000 টাকা মালিকের নিজস্ব তহবিল হতে পরিশোধ করলো। ক, উপযুক্ত তথ্যের আলোকে অনগদ অনগদ লেনদেনের অর্থের পরিমাণ নির্ণয় করো। এখানে বলো তো অনগদ লেনদেন কোনগুলো? অনগদ লেনদেনের অর্থের পরিমাণ নির্ণয় করো। দেখো, নগদে পণ্য বিক্রয়, হতে নিকট হতে পণ্য 5 তারিখে লেনদেনটা হচ্ছে অনগদ লেনদেন, কারণ কি ধারে পণ্য ক্রয় করা হয়েছে। প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব সমূহের শ্রেণীবিন্যাস করো, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে নগদান হিসাব, বিক্রয় হিসাব, শ্রেণীবিন্যাস কি হবে? সম্পদ আর হচ্ছে আয়।
কামালের নিকট হতে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব প্রদেয় ব্র্যাকেটে দিব আমরা কামাল হিসাব, ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, আর কামাল হচ্ছে কি দায় হিসাব। ব্যাংকে জমা দেওয়া হলো ৬৫,০০০ টাকা, তাহলে ব্যাংক হিসাব নগদান হিসাব দুইটি হবে সম্পদ হিসাব। কর্মচারীদের বেতনের ১০,০০০ টাকা মালিকের নিজস্ব তহবিল হতে পরিশোধ করেন। বেতন হিসাব, মূলধন হিসাব, বেতন হচ্ছে ব্যয় হিসাব, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। কার কোনো প্রশ্ন এইটুকুতে? আচ্ছা, এখন লেনদেন সমূহে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। কারণ সহ আমরা এর আগে অঙ্কগুলো করেছি। নগদান হিসাব, বিক্রয় হিসাব, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ হচ্ছে সম্পদ বৃদ্ধি আর হচ্ছে কি আয় বৃদ্ধি। আচ্ছা, কামালের নিকট হতে পণ্য ক্রয়, বলো তো ডেবিট ক্রেডিট এবং কারণটা। রাইতা বলো। কামালের নিকট হতে পণ্য ক্রয়। ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, কেন ডেবিট কেন ক্রেডিট, কারণটা কি লিখবে? ব্যয় বৃদ্ধি, এই জন্য ডেবিট, আর কি দায় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব দায় মানে বৃদ্ধি, দায়ের পাওনাদার কি দায় বৃদ্ধি, এই জন্য পাওনাদার ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হলো ৬৫,০০০ টাকা, এখানে কি হবে কে বলতে পারবে তোমাদের মধ্যে? মিস কোয়েশ্চেনটা আবার ব্যাংকে বলবেন? জমা দেওয়া হলো ৬৫,০০০ টাকা, ডেবিট ক্রেডিট বলো কারণ সহ। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভেরি গুড। কারণ কি? ব্যাংকে এখানে ব্যাংকে জমা দেওয়াতে ব্যাংকের অর্থ বৃদ্ধি পেয়েছে, তাহলে আর কি হবে? নগদ অর্থ তাহলে কি হবে? সম্পদ বৃদ্ধি আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি, না, নগদ অর্থ জমা দিয়েছো না? নগদ অর্থ বৃদ্ধি, নগদ অর্থ জমা দিয়েছো না হ্রাস, ব্যাংকে? তাহলে কি হবে? নগদ সম্পদ অর্থ হ্রাস। হ্রাস হবে। একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সম্পদ হ্রাস পেয়েছে। ২০ তারিখেরটা কি হবে? বেতন হিসাব আর কি মূলধন হিসাব, বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ব্যয় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, আমরা গত ক্লাসে তোমাদের বুঝাতে গিয়ে সময় চলে গিয়েছিল, আমরা আর বুঝাতে পারিনি। নেক্সট তোমরা কেউ অঙ্কটা কমপ্লিট করেও পাঠাওনি, আমি সমাধানটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, গত ক্লাসে আমরা এইটুকু করেছিলাম যে ব্যয়ের পরিমাণ, ডেবিট ভাউচার প্রস্তুত করা হয়েছিল, তারপর ডেবিট ক্রেডিট পক্ষ কারণ সহ এভাবে লিখবে, সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, আয় বৃদ্ধি এভাবে লিখবে, এখন যেটা আলোচনা করেছি। আর এখানে ছিল নগদ ৩০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছিল, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছিল মূলধন আনায়ন। ৫,০০০ টাকা বেতন পরিশোধ করাতে নগদ কমে গিয়েছিল ৫,০০০, মালিকানা সত্ত্বের পরিমাণও কমে গেছে যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে। তারপর ৯,০০০ টাকা বিক্রয় করার ফলে নগদ টাকা আসছে কারবারে, আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য মালিকানা সত্ত্বের পরিমাণ ৯,০০০ বেড়ে গেছে, ৯,০০০ টাকা নগদ বেড়ে গেছে। বিনিয়োগের সুদ পাওয়া গিয়েছিল, নগদ টাকা ৫,০০০ বেড়ে গিয়েছিল, আর আয় হওয়াতে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়েছে। অবচয় হিসাব, আসবাবপত্রের পরিমাণ কমে গেছে ৩,০০০ টাকা, পাশাপাশি ব্যয় বৃদ্ধি পাওয়াতে মালিকানা সত্ত্বের পরিমাণ কমেছে ৩,০০০ টাকা। প্রাপ্ত কমিশন পাওয়াতে কারবারে আয় হয়েছে, এই জন্য নগদের টাকার পরিমাণ ২,০০০ বেড়ে গেছে, পাশাপাশি আয় বৃদ্ধি পাওয়াতে মালিকানা সত্ত্বের পরিমাণও বেড়ে গেছে। এই ছিল আমাদের হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব। আজকে যে আলোচনা করা হলো, আজকে আমরা চট্টগ্রাম বোর্ডের একটি অঙ্ক সলিউশন করেছি, আলোচনা করেছি তোমাদের সাথে। তারপর আমরা করেছি সিলেট বোর্ডের ২০১৯ সালের একটি অঙ্ক। আর এখন তোমাদের মাধ্যমে আমরা আলোচনা করলাম কি বরিশাল বোর্ডের অঙ্কটি। দেখো, আজকে কিন্তু আমরা ৩টা অঙ্ক আলোচনা করেছি এবং সর্বশেষ যেটি করেছি হচ্ছে এই বরিশাল বোর্ডের আরেকটি অঙ্ক, সেটা তোমরা করতে পারবে। এখন যেটা আলোচনা করেছি তোমরা এটা বাড়ির কাজ হিসাবে করবে, আর একটু স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা প্রতিদিন
একটি করে অঙ্ক করে আমার এখানে পাঠাবে। এখন যেটি আলোচনা করেছি এটার স্ক্রিনশটটা নিয়ে নাও, নেওয়ার পরে বলবে নেক্সট আমি পরে ধরবো। না হলে বলবে আমি নেক্সট দেখাবো। নিয়েছি হয়েছে। screenshot। হয়েছে। হয়েছে। নেক্সট। নেক্সট। দেখো আমাদের 2018 সালে অভিন্ন বোর্ড, মানে একটা প্রশ্নের আলোকেই পুরো সবগুলো বোর্ডের পরীক্ষা হয়েছিল। নর্মালি যে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এরকম আমরা অঙ্কগুলো করেছি না 2019 সালে, কিন্তু 2018 সালে একটা প্রশ্নেই সবগুলো বোর্ডে পরীক্ষা হয়েছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে অভিন্ন বোর্ড। তারপরে দেখাবো হয়েছে। জি মিস হয়েছে। আচ্ছা তারপরে এটা দেখো 2018 সালে দুইটা প্রশ্ন। মিস তারপরেরটা আর নেই, এই কয়টা প্রশ্নই থাকলো তোমাদের জন্য। তোমরা একটু কষ্ট করে প্রতিদিন একটা করে অঙ্ক করে আমার এখানে পাঠাবে, তাহলে আমার দেখতে কি হবে, সুবিধা হবে। একসাথে অনেকগুলো হলে তোমাদেরও সমস্যা হবে, আমারও সমস্যা হবে। এই জন্য তোমাদের কাছে অনুরোধ প্রতিদিন একটা করে অঙ্ক সমাধান করে পাঠাবে। পাঠাবে তো? জি মিস ইনশাআল্লাহ পাঠাবো। ইনশাআল্লাহ গ্রুপে পাঠাবে। আর কোনো সমস্যা হলে না বুঝলে বলবে, আমি তোমাদেরকে ফোনে ফোনে বলে দিতে পারবো। আচ্ছা, আর নেক্সট সপ্তাহে আমরা বহু নির্বাচনী পরীক্ষা নিব। তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচনী পরীক্ষা নিব, লিখে রাখো। নেক্সট সপ্তাহে বহু নির্বাচনী পরীক্ষা। আর কার কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে?